আসসালামু আলাইকুম। আমি কবির অ্যাকাউন্টিং ফার্মের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের অনুশীলনীর 4 নম্বর অঙ্কের সমাধান এখানে দেখানো হবে। আশা করি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। অঙ্কের সমাধানের পূর্বে আমি এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে সেটা আমি পড়ব। রাহা অ্যান্ড ব্রাদার্স নামে ব্যবসায় প্রতিষ্ঠানের জুন 2025 মাসের কয়েকটি লেনদেন নিম্নরূপ। ব্যবসায় মূলধন আনয়ন 2,50,000 টাকা। এটা মূলধনজাত প্রাপ্তি, কারণ মূলধন কিন্তু ব্যবসায় কিন্তু বারবার আনা হয় না। পণ্য ক্রয় 7 লক্ষ টাকা। এটা মুনাফাজাত ব্যয়, খরচ ও প্রদান উভয়ের মধ্যে যাবে। মুনাফাজাত ব্যয় আর খরচ কিন্তু একই কথা, আর প্রদান কিন্তু আলাদা বিষয়। যদিও ব্যয় এবং প্রদানের মধ্যে পার্থক্য আছে, তবে এটা উভয়ের মধ্যে যাবে। বাট্টা প্রাপ্তি 5,700 টাকা। যদিও এই বাট্টার নাম নগদ বাট্টা, কিন্তু এটা কিন্তু নগদ টাকা পাওয়া যায় না। পাওনাদারকে টাকা পরিশোধ করার সময় যে টাকা কম দেওয়া হয় বা পূর্ব শর্ত মোতাবেক যে ছাড় পাওয়া যায় সেটাকে বলা হয় প্রাপ্ত বাট্টা। এটা মুনাফাজাত আয়ের মধ্যে যাবে, কিন্তু মুনাফাজাত প্রাপ্তির মধ্যে কখনো আসবে না। বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় 4 লক্ষ টাকা। বৈদ্যুতিক যন্ত্রপাতি বারবার ক্রয় করার কোনো প্রয়োজন নেই, বিধায় এটা মূলধনজাত ব্যয় বা প্রদানের মধ্যে আসবে। বিনিয়োগের সুদ প্রাপ্তি 40,000 টাকা। 2024 সালের টাকা ছিল 50%। এখন বিনিয়োগের সুদ প্রাপ্তি যে 40,000 টাকা, এটা সম্পূর্ণই মুনাফাজাত প্রাপ্তির মধ্যে আসবে। যদি আমরা আয়ের কথা বলি তাহলে সেক্ষেত্রে 50% টাকা আমাকে আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। আসবাবপত্র বিক্রয়জনিত লাভ 4,500 টাকা। কেউ সম্পত্তি কিন্তু বিক্রি করে না প্রয়োজন ছাড়া। এখন সে সম্পত্তি বিক্রি করতে গিয়ে যদি তার লাভ হয় তাহলে সেটাকে মূলধনজাত আয় হিসেবে গণ্য করতে হবে। আমদানি শুল্ক পরিশোধ, এখানে কোনো কিছু বলা নেই, তাহলে আমাকে ধরে নিতে হবে যে তিনি পণ্য ক্রয় করছেন এবং সেই পণ্য ক্রয়ের জন্য তিনি এই আমদানি শুল্ক পরিশোধ করছেন। এটা মুনাফাজাত ব্যয় বা প্রদান উভয়ের মধ্যে যাবে। ব্যবসার জন্য ফ্রিজ ক্রয় 75,000 টাকা। এই ফ্রিজ ক্রয় কিন্তু বারবার করা হয় না, এটা দীর্ঘ বছর অনেক সময় এটা ব্যবহার করা যায়, যার ফলে এটা মূলধনজাত ব্যয়। ব্যাংক হতে ঋণ গ্রহণ 50,000 টাকা। ঋণ কিন্তু কেউ বারবার গ্রহণ করে না, বিধায় এটা সুবিধা পাওয়া যায় অনেক বছর। এই ব্যাংক থেকে ঋণ গ্রহণ 50,000 টাকা মূলধনজাত প্রাপ্তির মধ্যে আসবে। পণ্য বিক্রয় 7,30,000 টাকা। একটা ব্যবসা প্রতিষ্ঠান অসংখ্যবার প্রতিনিয়ত তাকে পণ্য বিক্রি করতে হয়, যার ফলে এটা মুনাফাজাত আয় এবং প্রাপ্তি উভয়ের মধ্যে আসবে। যদি বাকিতে বিক্রি হতো তাহলে অবশ্যই সেটা শুধুমাত্র মুনাফাজাত আয়ের মধ্যে আসতো, তখন আমরা মুনাফাজাত প্রাপ্তির মধ্যে দেখাতে পারবো না। বিমা সালামি 7,500, এটা মুনাফাজাত ব্যয় বা প্রদানের মধ্যে যাবে। শিক্ষানবী সালামি 40,000 টাকা, যার 75% গত বছরের। তাহলে মুনাফাজাত প্রাপ্তির মধ্যে 40,000 টাকা আসলো, মুনাফাজাত আয়ের মধ্যে আমাকে 25% টাকা দেখাতে হবে, কারণ এর 75% টাকা গত বছরের। পুরাতন কম্পিউটার বিক্রয় 10,000 টাকা, এটা মূলধনজাত প্রাপ্তি, কারণ স্থায়ী সম্পত্তি কেউ কিন্তু বারবার বিক্রয় করে না প্রয়োজন ছাড়া। ঋণের সুদ প্রদান 5,000 টাকা, এটা প্রতি মাসে দিতে হয় বা 2 মাস 3 মাস পর পর দিতে হয়, বিধায় এটা মুনাফাজাত ব্যয় এবং প্রদান উভয়ের মধ্যে আসবে। এখন আমার ক নম্বর যে সমাধান, তারা যেটা চেয়েছে প্রশ্নে, মূলধনজাত ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এখন মূলধনজাত ব্যয়ের মধ্যে এখানে আসবে বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় 4 লক্ষ টাকা এবং ব্যবসার জন্য ফ্রিজ ক্রয় 75,000 টাকা। এই বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় 4 লক্ষ টাকা এবং ফ্রিজ ক্রয় 75,000 টাকা, এই দুইটা টাকাকে আমাকে মূলধনজাত ব্যয় হিসেবে গণ্য করতে হবে। শিক্ষার্থীরা,
দ্বিতীয় মানে খ নম্বর প্রশ্নের সমাধান, মুনাফাজাত আয় ও মুনাফাজাত ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এখন মুনাফাজাত আয়ের মধ্যে আমার সর্বপ্রথম আসবে বাট্টা প্রাপ্তি। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ মুনাফাজাত আয়, এখানে বাট্টা প্রাপ্তি 5,700, এখানে দেখানো হলো বিনিয়োগের সুদ ছিল 40,000 টাকা, যার 50% গত বছরের। আমি যখন আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করব, গত বছরের 50% টাকা আমাকে এখানে দেখানো যাবে না, সেটা বাদ দেওয়ার পরে এই বছরের যে 50% সেটা 20,000 টাকা। একই কথা, পণ্য বিক্রয় 7,30,000 টাকা, সম্পূর্ণ টাকা এখানে আসবে। শিক্ষানবী ইসলামী 75% এটা বিগত বছরের ছিল, যার ফলে এই বছরের চলতি বছরের আয় হবে 25%। সেই 25% টাকা এখানে 10,000 টাকা আসে, যার ফলে টোটাল তার মুনাফাজাত আয় হলো 7,65,700 টাকা। সেক্ষেত্রে এরপরে আমাকে মুনাফাজাত ব্যয়ের পরিমাণটা বলছে। সর্বপ্রথম পণ্য ক্রয় আসবে 7 লক্ষ টাকা। এখানে দেখতে পাচ্ছ পণ্য ক্রয় 7 লক্ষ টাকা, আমদানি শুল্ক পরিশোধ 5,000 টাকা, বীমা সালামি 7,500 টাকা এবং ঋণের সুদ হলো 5,000 টাকা। এই 4টা লেনদেনে আমার মুনাফাজাত ব্যয়ের মধ্যে আসবে।
শিক্ষার্থীরা, আমরা খ নম্বর প্রশ্নের সমাধানটি এখানে করলাম। মুনাফাজাত আয় ও মুনাফাজাত ব্যয়ের পরিমাণ। এরপরে আমাদেরকে যেটা বের করতে হবে মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফাজাত প্রাপ্তির মোট পরিমাণ। এখন মুনাফাজাত প্রাপ্তি আমি তোমাদেরকে আগে থেকে বলে দিই যে কোনটা এখানে আসবে। বিনিয়োগের সুদ 40,000 টাকা সম্পূর্ণই কিন্তু মুনাফাজাত প্রাপ্তির মধ্যে আসবে। পণ্য বিক্রয় 7,30,000 টাকা, এই টাকাও সম্পূর্ণ আসবে। শিক্ষানবিশ সালামি 40,000 টাকা ছিল, সেই 40,000 টাকাই আমার মুনাফাজাত প্রাপ্তির মধ্যে আসবে। কিন্তু শুধুমাত্র বার্তা প্রাপ্তিটা দেখানো যাবে না, কারণ এটার সাথে নগদ টাকা বা চেক, যেটাকে ব্যাংক বলি, নগদ বা ব্যাংকের কোনো সম্পর্ক নেই বিধায় এটা অনগদ লেনদেন এবং এটাকে আমরা মুনাফাজাত প্রাপ্তির মধ্যে দেখাতে পারবো না। আর মূলধনজাত প্রাপ্তির মধ্যে আসবে ব্যবসায় মূলধন আনয়ন 2,50,000 টাকা, তারপরে ব্যাংক হতে ঋণ গ্রহণ এখানে 50,000 টাকা, আর পুরাতন কম্পিউটার বিক্রয় 10,000 টাকা। তো শিক্ষার্থীরা, আমরা এখন গ নম্বরের সমাধানের দিকে চলে যাচ্ছি।
শিক্ষার্থীরা তাহলে এখানে মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে এখানে আসছে মূলধন আনয়ন 2,50,000 টাকা, ব্যাংক হতে ঋণ গ্রহণ 50,000 টাকা এবং পুরাতন কম্পিউটার বিক্রয় 10,000 টাকা। যদি কোনো স্থায়ী সম্পত্তি বিক্রয় করা হয় তাহলে সেই টাকাটিও মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে আসবে। এখন এখানে আরেকটি লেনদেন ছিল আসবাবপত্র বিক্রয়ের জন্য তো লাভ। এই আসবাবপত্র অর্থাৎ কোনো সম্পত্তি বিক্রি করে যদি মুনাফা হয় তাহলে সেটা কখনোই মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে আসবে না। আবার বিপরীত অর্থাৎ ক্ষতি যদি হয় সে সম্পত্তি বিক্রি করে সেটাকে কখনো মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে দেখানো যাবে না। সম্পত্তি বিক্রি করলে যদি লাভ হয় তাহলে সেটা মূলধন জাতীয় আয়, আর সম্পত্তি বিক্রি করলে যদি লস হয় বা ক্ষতি হয় তাহলে সেটা মূলধন জাতীয় ক্ষতির মধ্যে আসবে। তো যার ফলে সেটাকে দেখানো যাবে না। যদি আসবাবপত্র বিক্রয় শুধু এতটুকু থাকতো তাহলে সেটা অবশ্যই মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে আসতো। তো যার ফলে মূলধন জাতীয় প্রাপ্তি 3,10,000 টাকা এবং মুনাফা জাতীয় প্রাপ্তি ওই যে বার্তা প্রাপ্তি বাদে বিনিয়োগের সুদ 40,000 টাকা। কারণ মুনাফা জাতীয় প্রাপ্তির মধ্যে হিসাবকালের টাকা আসবে, হিসাবকালের আগের টাকা আসবে, হিসাবকালের পরের টাকা আসবে এবং শুধু নগদ যেটা সংগঠিত হয়েছে বা চেকের মাধ্যমে সেটা এখানে দেখাতে হবে। যার ফলে বিনিয়োগের সুদ সম্পূর্ণ টাকা এখানে আসবে, পণ্য বিক্রয় 7,30,000 টাকা সম্পূর্ণ টাকা এখানে আসবে এবং শিক্ষানবিশ ইসলামীয় সম্পূর্ণ টাকাই আমাকে দেখাতে হবে। মোট প্রাপ্তি 8,10,000, 3,10,000 টাকার সাথে 8,10,000 টাকা যোগ করলে এখানে 11,20,000 টাকা। আমি কেন যোগ করলাম? প্রশ্নে স্পষ্ট করে বলা আছে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ। তো এইটা বের করলাম আলাদা করে, এটা বের করলাম এবং মোট পরিমাণটা করতে গেলে আমাকে যোগ করতে হবে। যার ফলে টোটাল এখানে 11,20,000 টাকা। যদি মোট পরিমাণটা বের করতে না বলতো তাহলে এখানে আমি দুইটা দাগ দিয়ে দিতাম, যেটাকে বলে ক্লোজ করা বা ব্যালেন্স জেড দেখানো। এইখানে আমি খ নম্বরের মতো দুইটা দাগ দিয়ে আমি অঙ্কটি শেষ করতে পারতাম। শিক্ষার্থীরা আশা করি তোমরা এই 4 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। ইনশাল্লাহ আগামীতে তোমাদের সামনে আমি নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।